মুলকরাজ আনন্দের উপন্যাসের ছায়া অবলম্বনে রচিত আমাদের আজকের নাটক কুলি। নাট্যরূপ ও প্রযোজনা কাজী রফিক। নাট্যানুষ্ঠান কুলি। চাচির ডাকে সাড়া না দেওয়ার জন্য তুই তোকে খুব নিলি এক হাত কলিম, কিন্তু তোর নিজের বেলায় কি? তোর বাবা জল খাবারের জন্য তোর পকেটে রোজ দুয়ানা করে দেন, তবুও তুই স্কুলে যাস না, স্কুল পালিয়ে বেড়াস। আমরা তো রোজ স্কুলে যাই, ছুটির দিনে গরু চড়াই। আড্ডা মারা ছাড়া তুই করিস কি? দুটো আম চুরি করবি সেই সাহস পর্যন্ত তোর নেই। আমি রহিম তালুকদারের ছেলে, আম খাবার দরকার হলে আমি পয়সা দিয়ে কিনে খাই, তোদের মতো চুরি করি না। আর ওকে যে সারা দিতে বলেছিলাম তা ওর জন্য না, ওর চাচির যা মুখ, ও না গেলে আমাদের গালাগাল দেবে, যেন আমরাই ওকে আটকে রেখেছি। আর তাছাড়া ওর চাচার সঙ্গে আজ ওকে ঢাকা যেতে হবে। আরে মন্নু, সত্যি তুই শহরে যাচ্ছিস? হ্যাঁ রে শহীদ, তোর তো মাত্র 14 বছর বয়স, মাত্র ক্লাস 5-এ পড়ছিস, এখন শহরে গিয়ে কি করবি? আমার চাচি চায় না যে আমি আর স্কুলে পড়ি। চাচাকে বলে তিনি ঠিক করেছেন যে ঢাকায় গিয়ে আমাকে রোজগার করতে হবে। তাই ঢাকায় চাচা যেখানে কাজ করেন সেখানে কে এক সাহেব আছে, ব্যাংকে কাজ করে, তারই বাড়িতে নাকি আমার কাজ ঠিক করে দেবে। শহরে থাকবি? কি মজা! কলিম, আমি জানি রে তোরা তো আনন্দ কেন, আমি চলে গেলে তুই তো এ দলের সর্দার হবি, তাই না রে? না রে মুন্নু, তুই চলে গেলে আমাদের মোটেই ভালো লাগবে না রে। তুই কি আর ফিরে আসবি না মুন্নু? আর আর কখনো না, কখনো না, কোনো দিন না। তাহলে বসে না থেকে উনুনের ছাইগুলো ফেলো, রাত্রে একটু বাসনগুলো মাজো। বলি বাসনগুলো মেজে শুতে পারেনি? অত সকাল সকাল শোবার ঘাটা কেন? হ্যাঁ, তারপর উনুন ধরিয়ে কেটলিতে করে পানি চড়িয়ে দিবি, সাহেবের চা হবে। আমি একটু পরে উঠছি। জি আম্মা। মুন্নু, ও মুন্নু, কোথায় যে যায়? আরে ও মুন্নু! এই যে আম্মা, ডাকছেন? এই যে নবাব পুত্র, তা মরতে গিয়েছিলি কোথায়? হাত মুখ ধুতে। হাত মুখ ধুতে? যা বাইরের কল থেকে নে আয়। দাঁড়িয়ে রইলি যে, বেরো আমার সামনে থেকে, রক্ত থেকে ঝাড়। ভাবলুম যাক একটা চা করে এলো, এবার বুঝি একটু ঝাড়া হাত পা হবো। ও মা, উল্টো দেখছি এক নতুন বিপত্তি ঘাড়ে এসে চাপলো। পাড়া গিয়ে ভূত কত আর ভালো হবে। সাবধান ভাবে, পাড়া গাঁয়ের লোকদের অমন করে নিন্দা করো না, তুমিও পাড়া গাঁ থেকেই এসেছো। আর জ্বালিও না সেলিম, চাকর বাকরের সামনে ওরকম করলে মান মর্যাদা থাকে না। শিলা, এই শিলা। যাই চাচা। এই যে শিলা, এই তোর মনে আছে রে ওই স্টেশনে চা কোম্পানির সেই বিজ্ঞাপনে কি কবিতা লেখা ছিল যেন? ও সেই কবিতাটা না, গ্রীষ্মকালে চা খাও শরীর হবে ঠান্ডা, শীতকালে। আরে তোর মনে আছে দেখছি। এই যা তো তোর মা জননী মিসেস চৌধুরী অর্থাৎ আমার ভাবির কানের কাছে গিয়ে জোরে জোরে আবৃত্তি করতো।
সবাই মিলে আমার মাথা চিবিয়ে খা। বলি তোর চাচা না হয় ডাক্তারি কলেজে পড়তে গিয়ে সাহেব হয়েছে, তুইও দেখছি মেম সাহেব হতে চলেছিস। কই রে মুন্নু, ও মুন্নু, চা নিয়ে যাও ঘরে, ডাক্তার সাহেবকে দিয়ে এসো। এগুলো নিয়ে যাব কি করে? নিয়ে যাবো কি করে? ও মা, কি বিপদে না পড়লাম। সারাদিন ধরে তোমাকে একটা একটা করে এভাবে কাজ আমাকে বলে বলে করাতে হবে নাকি? পুরা কপাল আমার। আম্মা, এগুলো কিসের তৈরি? আসপর্দা দেখো, আমার কথার মধ্যে কথা বলা। কিসের তৈরি? ন্যাকা। যা যা বলছি তাই করগে, যা। ওধারে চা ঠান্ডা হয়ে গেল কেন? এগুলো যে চিনে মাটির তৈরি তাও কি জানো না? সাবধান, হাত থেকে যেন পড়ে না, তাহলে তোমার হাড়ও আর আস্ত রাখবো না। স্বাগতম। আরে শিলা, এতক্ষণ পরে তবুও চা এলো। আরে 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 কই কি চা পড়লো। আরে ও কানা, চোখে গো। বলি এত লোক মরে, তোর মরণ হয় না? কি করেছিস তার খেয়াল আছে? নরকে পচে মরবি তো, তা জানিস? বলি তোর 1 মাসের মাইনে দিলেও যে ওইসব কাবজিসের দাম হয় না, জানিস? আর কত বকবে ভাবি, ওর কোনো দোষ নেই। এই তুই একবার যা তো। থাক থাক, আর যেতে হবে না। রান্নাঘরে ভাত বাড়া আছে, খেয়ে নাও গে, যাও। আমি চাচার বাড়িতে যাব, চাচার সঙ্গে খাবো। ও মা, বলি কোন মুখে এমন নির্লজ্জের মতো কথা বলতে পারলি রে? মুখ পোড়া। এখানকার খাবার তোমার মুখে রোচে না, না? তাই কাজ ফেলে ছুটতো চাচার ঘাড় ভাঙবার জন্যে। নবাবের বেটা আমার। বেরো বেরো হারামজাদা, যা খেলে তো পেট ভরে, যা তা খাই গে, যা। কে কে রে? আমি চাচা। ও তুই, কি দরকার? কিছু খাবার আছে চাচা? বলি আমি এখন খাবার পাবো কোথায়? কেন, বাউর বাড়িতে তোকে খেতে দেয় না? তাহলে কিছু পয়সা দাও আমাকে, বাজার থেকে কিনে খাই। এই বাদর, রোজ রোজ তোকে যদি এরকম পয়সাই দেবো তাহলে কোত্থেকে তোর জামা কাপড় জুতো হবে? কই, তুমি তো একখানাও কাপড় আমাকে কিনে দাওনি, জুতোই বা কোথায়? এত বড় আস্পর্ধা তোর? আমার কাছে হিসেব চাচ্ছিস? এতদিন ধরে খাইয়ে পরিয়ে চাকরি করে দিয়ে তার এই পরিণাম? বলি সবসময় তোর এত পয়সারই বা দরকার কি শুনি? তোমার পায়ে পড়ি চাচা, মেরো না আমাকে। উফ, বড্ড খিদে পেয়েছে, তাই খেতে এসেছি। বল, সত্যি করে বল, টোটো করে কোথায় বেড়াচ্ছিলি এতক্ষণ? বাড়িতে ছিলাম। ফের মিথ্যে কথা। আস্তাকুড়ের কুকুর, কাজ কামাই করে আস্তাকুড়ের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছিলি, জানি না আমি? তোর জন্য বাবুদের কাছে আমার বদনাম হয়ে গেল। কত কষ্ট করে নাম কিনতে হয় তা তুই জানবি কি করে? তোর বরাত ভালো যে অমন মনিব পেয়েছিস, ভালো চাস তো মন দিয়ে কাজ করগে, যা দূর হ। তোর মতো ছেলের জন্য আমার এতটুকু দুঃখ দরদ নেই। আরে মুন্নু, যা বলছি। মানা বারণ করেছে আমাদের সঙ্গে খেলতে। যা, চাকর আবার খেলতে আসে। আমি ভালুক হতে পারি, বাদর নাচ দেখাতে পারি, এই দেখো। দেখ দেখলি না বাবাটা কেমন করে লাফাচ্ছে। সত্যি ভাই, খুব হাসাতে পারে। এই বালর, তুমি ভাল্লুক নাচ নাচতে হ্যাঁ পারো? পারি, এই দেখো। কিন্তু আমাকে রোজ খেলতে নিতে হবে তোমাদের সঙ্গে। আচ্ছা আচ্ছা, তুই এখন ভাল্লুক নাচ কর তো, আবার মা এসে যাবেন। তাড়াতাড়ি কর গাধা। এই এই তো আমি ভালুক, সরে যাও সরে যাও, আমি কিন্তু কামড়াবো। এই শিলাকে কামড়াবো। মা গো! খালা, দেখে যান, মুন্নু শিলার গালে কামড়ে দিয়েছে। তাড়াতাড়ি আসেন খালা, শিলার গাল থেকে রক্ত পড়ছে। ওরে ও মরা, ওই তুই মরবি কবে? কবে আমার হাড় জোড়াবে? ও মা গো, কি হবে গো এই দুধের বাচ্চার উপর? কি হয়েছে শিলার মা? এত গোলমাল কিসের? বলবো বলবো, রাগে আমার সর্ব শরীর চলে যাচ্ছে। ওই যে হতভাগা সর্বস্ব খেগো শিলার গাল কামড়ে দিয়েছে। ও মা, ঘোর কলি, এইটুকু বাঁচা ছোড়া এখনো জন্মায়নি বললে হয়, তার কি না এত বড়। এই হারামজাদা, কি করেছিস বল? বিশ্বাস করুন, আমি খেলছিলাম শুধু। খেলছিলে বাঁদরের বাচ্চা কোথাকে? আমাকে মাফ করুন হুজুর, আমাকে মাফ করুন। মাফ করবো, ভালো করে মাফ করবো আস্তাকুড়ের কুকুর। দাঁড়া, তোকে পুলিশে দেবো। উফ, মরে গেলাম। বাবা গো, হুজুর মাফ করে দিন, আর করব না। বেরিয়ে যা ঘর থেকে, এখনই বেরিয়ে যা। আবার আসবি তো একবারে ঠ্যাং খোঁড়া করে দেবো। বদমাইশ ছোট লোকের বাচ্চা, দূর হ। সাহেব তাড়িয়ে দিল, এখন যাই কোথায়? চাচার বাড়িতে যাব? না না, চাচা সাহেবের মতোই মারধর করবে, হয়তো ধরে নিয়ে যাবে সাহেবের কাছে। না না, আমি কারো কাছে যাব না, কারো কাছে যাব না। আমি পালাবো, অনেক দূরে পালাবো। চাচা সাহেব কেউ ধরতে পারবে না, কেউ না।
এই ছোড়া, মরবি নাকি? পথ থেকে চলতে পারিস না? ভুল হয়ে গেছে সাহেব। উফ, বেঁচে গেছি। আরে সামনে একটা পুলিশ না? তাই তো। না না, এদিকে যাব না। সাহেব বলেছিল পুলিশে দেবে। সাহেব যদি পুলিশকে খবর দিয়ে থাকে, এই খুলিটা দিয়ে পালাই। যাক, বাঁচা গেল। পুলিশটা তাহলে দেখতে পাইনি। সাহেবের মেয়ের গাল কামড়িয়ে দেওয়া ঠিক হয়নি, কিন্তু আমি কি ইচ্ছে করে কামড়িয়েছি? কে জানতো এত কাণ্ড হবে। হঠাৎ খেলতে খেলতে কামড়িয়ে দিয়েছি। তাতে হয়েছে কি, আমায় যখন ওরা মারতো তখন তো কিছুই হতো না। না না, ও শালাদের বাড়ি আর যাব না। না খেয়ে মরবো সেও ভালো। আরে এটা স্টেশন না? তাই তো। আরে আরে, ওই একটা গাড়ি না স্টেশন থেকে দূরে দাঁড়িয়ে আছে, ওটাতেই উঠে পড়ি। কেউ দেখবে না। যাক, কেউ দেখেনি। এখন একটু ঘুমিয়ে নিলে কেমন হয়? নিচেই শুয়ে পড়ি। ও আরে ট্রেনে কি আলো আসবে না? এই অন্ধকারে দরজার দিকে যে যাব তার উপায় নেই। এই যে ভাই, শুনছেন? আপনার পাটা একটু সরান। উফ, আরে কি হলো মশাই? আরে আপনি কি দেখে চলতে পারেন না নাকি? হ্যাঁ, এই ঘুমন্ত ছেলেটাকে একবারে পা দিয়ে দিলেন। দেখবে কোত্থেকে? ট্রেনে পাতি থাকলে তো। আরে ওরা হচ্ছে ডব্লিউটির দল, টিকিট না কেটে উঠেছে, তাই তো মালপত্রের মধ্যে লুকিয়ে আছে। আরে বাবা, চোরও তো হতে পারে। হ্যাঁ, দিন না মশাই দুঘা বসি। হ্যাঁ দেন দেন। দাঁড়ান আপনারা, মারবেন না। চোর কিনা আগে যাচাই করে নেন, তারপর না হয় শাস্তি দেবেন। এই খোকা, তোমার নাম কি? কোথা থেকে আসা হচ্ছে? কার ছেলে? কোথায় যাবে? আমাদের গা বিলাসপুর। আমাকে মুন্নু বলেই ডাকতো। ছেলেবেলাতেই আমার মা বাপ মারা যায়। আমার চাচা ঢাকার ব্যাংকের পিয়ন। সেখানে এক সাহেবের বাড়িতে আমার চাকুরি করে দেয়। পরশুদিন আবার মনিব আমাকে খুব মারে, তাই আমি পালিয়ে এসেছি। কি বলো রহিম, সঙ্গে নিয়ে যাওয়া যাক? আরে জানা নেই শোনা নেই কোথাকার কে তাকে নিয়ে বাড়িতে তুলবে কি হে? বলি চোর ছ্যাঁচড়ও তো হতে পারে হে। তবে কারখানাতে আমাদের একটা ছেলের দরকার হতে পারে। ওই তুলসী খুরশিদ আলী ওদের সাহায্য করার জন্য এদার ওদার যাওয়া, এটা সেটা করা। আর মালিক শেখ, আমার মনে হচ্ছে দুবেলা দুমুঠু খেতে দিলেই চলবে, মাইনে টাইনে দিতে হবে না। মুন্নু, তুমি আসবে আমাদের সঙ্গে? আমাদের কাছেই থাকবে। আমার বাড়ি হচ্ছে হরিপুর বিলাসপুরের কাছেই। আরে ভয় কি, খামতে আছে নাকি? চোখের জল মুছে ফেলো, সাহস করো, আমাদের সঙ্গে থাকবে। আমরা তোমার দেখাশোনা করব। উঠে পড়ো, এই তো এসে বললাম দৌলতপুরের কাছাকাছি। মুন্নু, তুমি স্কুলে পড়েছো কখনো? হ্যাঁ, আমি যখন ক্লাস 5-এ পড়ছিলাম তখন আমার চাচা আমাকে কাজ করবার জন্য নিয়ে এসেছিল স্কুল ছাড়িয়ে। তাহলে আর ভাবনা কি হে, তোমার হিসাবপত্র রাখতে পারবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আমাদের একজন কেরানি তো দরকার। ভালোই হলো রহিম, হ্যাঁ, আর কোনো ভাবনা নেই। উঠেছিস মুন্নু? আরে এবারে হাত মুখ ধুয়ে কারখানায় যা। ওই যে জানলা দেখছিস, ওর তলায় নিচের ঘরে কারখানা। ওখান থেকে তুই নিজে নামতে পারবি নে। ওখানে গেলেই কেউ না কেউ তোকে হাত ধরে নামিয়ে নেবে খন। এই এই যে শুয়োর, এদিক ওদিক ঘুরঘুর করছিস কেন? দেখছিস না তুলসী এসেন্স তৈরি করছে? একটু পরেই তোকে নিয়ে ও বেরোবে। যেখানে যেখানে বিলি করতে হবে ওর সঙ্গে গিয়ে দেখে নিবি, বুঝলি? কাল থেকে তোকেই বিলি করতে হবে দোকানে দোকানে। আর যতক্ষণ না তা হচ্ছে, কারখানার মধ্যে ঘুরঘুর করে অন্য লোকের কাজকর্ম পণ্ড করিস নে। চুপটি করে এক জায়গায় বস। জি আচ্ছা। এতক্ষণ তো পথে পথে না খেতে পেয়ে ঘুরে ঘুরে বেড়াতি, আর তা না হয় ফাঁড়িতে বসে লপসি খেতি। দয়া করে তোকে যে আমরা এখানে এনেছি সেটা দয়া করে যেন ভুলে না যাস। বলে ও মুন্নু, আরে কোথায় হে? ওই যে ওখানে বসে তুলসী গরম জলের কড়া নামাচ্ছিল, সেখানে গিয়ে এগুনি ঘুরঘুর করছিলেন। কোন দিন যে পুড়ে মরবে তার ঠিক নেই। মুন্নু, চল আমার সঙ্গে। আমাদের যেসব খদ্দের আছে তাদের কাছে আমিই তোকে পরিচয় করিয়ে দিয়ে আসি। দেখো মালিক শেখ, এমনি করেই তুমি সব চাকর বাকরের মাথা খাও, আর তোমার মতো অংশীদার নিয়ে হয়েছে আমার যত জ্বালা।
মুন্নু, আরে ওট ওট ছোড়া। কে? ও তুলসী। আরে ওট ছোড়া, নইলে শেঠজি রাগ করবে। চল, চুলো ধরাতে হবে না? হ্যাঁ হ্যাঁ চলো, না তো ওই শালা রহিম চাচা আবার চিল্লাবে। নে, চটপট ওই উনুনটা থেকে ছাইগুলো তুলে ফেল। উফ উফ বাবা তোর মুখ্য, খালি হাতে ছাই তুলতে গেছিস? একটা কিছু জোগাড় করে নে, লোহার কিংবা টিনের, তাই দিয়ে ছাই তুলবি, বুঝলি? কি এখনো দেখছি উনুন জ্বালানো হয়নি? হ্যাঁ, মুন্নু, তাড়াতাড়ি ছাইগুলো তুলে গর্তের ভেতর ফেলে দে। আরে এই এই শুয়োরের বাচ্চা মুন্নু, আরে আরো দুটা উনুন যে পড়ে রয়েছে তার ছাই তুলবে কে? হ্যাঁ, কই রহিম চাচা, রাত দিন শুধু ওদের পিছনে লেগে থাকবে? ওঠো, কোথায় আপেল আছে গুনে দেবে চলো, নইলে তো বলবে আমি চুরি করেছি। আরে তোরাব নাকি, আয় আয় আয়, তোকে খুঁজছিলাম। দেখ, কাল তাগাদায় বেরোচ্ছি 2-3 দিনের জন্য। কারখানাটা একটু দেখাশোনা করিস। মালিক শেখের ভরসায় রাখলে তো সব শেষ হয়ে যাবে। মালিক শেখের কথা বলছো? আরে তার জন্যই তো কারখানাটা টিকে আছে। তুমি যে কদিন থাকবে না সে কদিন কারখানাটা একটু শান্তিতে থাকবে, সেই ভালো। তুমি কদিন ঘুরিয়ে এসো। তারপর রহিম, কত আদায় হলো? কাজের ভিড়ের মধ্যে তোমাকে জিজ্ঞেস করতেও পারিনি, আর তুমি বলনি। 50 টাকা। বলো কি, মাত্র 50 টাকা? এদিকে যে ধার হয়ে গেছে প্রায় 2000 টাকা। তা আমি কি করব বলো? তবে আমি বলছি শোনো, আসলে আদায় করেছি 300। আমার গত বছরের লাভের টাকাটা আমি তো সব এখনো পাইনি, তাই তার থেকে আমি 250 টাকা নিয়ে নিয়েছি, বাকি 50 টাকা আছে। তুমি নিজের জন্য যে 250 টাকা নিয়েছো, তা থেকে আপাতত তুমি কোম্পানিকে 200 টাকা ধার দাও। সেই 200 টাকা দিয়ে অন্তত ওই ছোটখাটো দেনাগুলো শোধ করে দিই। তারপর সামনের সপ্তাহে আমি চট্টগ্রাম গিয়ে সেখানে যে আমাদের 500 টাকা পড়ে আছে নিয়ে এসে তোমার টাকা শোধ করে দেবো। আমার টাকা আমি সমস্তই খরচ করে ফেলেছি। আর চট্টগ্রামের কথা বলছো? সেখানে গিয়ে কোনো লাভ নেই। আমি অনেক চেষ্টা তদবির করেও সেখান থেকে কিছু আদায় করতে পারিনি। তোমার মনে যা আছে স্পষ্ট করে খুলে বলো। খাতাপত্র দেখে ভালো করে হিসেব করে দেখি কোথা থেকে কি বার করা যায়। মন্নু, আর এদিকে আয় তো, খাতা পেন্সিল নিয়ে নে, যোগ দে। ওই রহিম যা যা বলছে একটা হিসেব জোড়তো। কি এইসব ছোট লোক কুলি কামারের সামনে আমাকে হিসাব দাখিল করতে হবে নাকি? আর এই অজাত কোজাতের একটা রাস্তার ছোড়া শেষ হবে ব্যবসার খাতাপত্র, এ আমি কিছুতেই সহ্য করব না। আমি অনেক সয়েছি তোমার কাছ থেকে। দেখো, ধর্ম বলে একটা জিনিস আছে। ছেলেটার মা বাপ নেই, অনাথ, তাকে পালন করা এমন খারাপ কথা তো কিছুই নয়। কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করি যে জানা নেই শোনা নেই রাস্তা থেকে একটা কোথাকার বেজম্মা ছেলে ধরে নিয়ে এসে তাকে সকলের থেকে আলাদা করে দেখার মানেটা কি? কই, ওকে তো তেমন আলাদা করে কিছুই দেখি না আমি। বেশ, তা না হয় মানলাম, কিন্তু এইভাবে হ্যান্ড নোট লিখে টাকা ধার করে ব্যবসা চালানো আমার আদৌ পছন্দ নয়। টাকা যদি ধার নিতেই হয় তাহলে ওসব লেখালেখি কেন আবার? যদি নাই দিতে পারি তখন তো আর কেউ আমাদের আটকাতে পারবে না। সেটা তো ব্যবসার ধারা নয়, সে তো জোচ্চুরি। জোচ্চুরি? আমি জোচ্চোর? দেখো, ফের যদি ওসব কথা বলো তাহলে কিন্তু আমি তোমাকে মেরে হাড় গুড়িয়ে দেবো বলছি। তোমাকে জোচ্চোর আমি বলিনি, অকারণে উত্তেজিত হচ্ছ কেন? আজ আর তোমার সঙ্গে কোনো আলোচনাই করছি না, তুমি মাথা ঠান্ডা করো। জোচ্চোর বললে না তো কি? মুখের উপর সোজা না বললেই কি নয়? আমাকে কচি খোকা পেয়েছো। বেশ, আমিও তোমাকে বলে দিচ্ছি, শোনো, আমি 800 টাকা আদায় করেছিলাম এবং 50 টাকা ছাড়া তার সবই খরচ করে দিয়েছি। এর জন্য আমার উপর চোখ রাঙাতে এসো না। আমি যা খরচ করেছি তা খরচ করার সম্পূর্ণ অধিকার আমার আছে। তার জন্য যদি আমাকে জেরা করে জ্বালাতন করতে চাও ভালো হবে না, মনে রেখো। হ্যাঁ, আমি তোমার মাইনে করা কুলি নই। আমাকে চোখ রাঙাতে এসো না কিন্তু। আমি তোমাকে চোখ রাঙাতে বা ভয় দেখাতে কখনো চাইনি, চাইও না। যা করেছো ভালোই করেছো, ঠিকই করেছো। তুমি বিয়ে করোনি, বয়স অল্প, মাঝে মাঝে একটু একটু ফুর্তি করবেই বা না কেন? যা যা ঢের হয়েছে, আর ন্যাকামো দেখাতে হবে না। ন্যাকা বদমাইশ কোথাকার। পাগলামি করো না, মাথা ঠান্ডা করো। তুমি আর আমি এক ব্যবসায় সমান অংশীদার, এ কথা ভুলে যেও না। আমাদের ব্যবসার সব কাগজপত্রে দুজনের সই তো পাশাপাশি আছে। এরপরও আশা করো যে আমি তোমার অংশীদার হয়ে থাকবো? আমি এই মুহূর্তে এটা ভেঙে দিচ্ছি, দেখবো তোমার তেজ কোথায় থাকে। আমি বাজারে গিয়ে এখনই প্রচার করে দিচ্ছি যে তুমি দেনার দায়ে ডুবে আছো। শিগগিরই পাত্তারি গোটাবে। রাস্তার কুলি ছিলে রাস্তার কুলি থাকবে। হ্যাঁ, সর্বনাশ হবে। রহিম, যেও না, এ সর্বনাশ করো না। রহিম, শোনো রহিম। যেমন করেই হোক কিছু রোজগার করতেই হবে কর্তার জন্যে। এতদিন যা নুন খেয়েছি তাকে ছেড়ে আমরা কিছুতেই যাব না। কর্তা অসুস্থ, জ্বর তো বেরিয়ে চলেছে।
সব বিক্রি করে দেনা শোধ করার পর কর্তার আর কিছুই নেই। হ্যাঁ, আমিও তাই ভাবছি, কিন্তু কি করতে পারি আমরা? অথচ আমরা রোজগার না করলে কর্তা ও গিন্নি না খেয়ে মরবে। মোট বইব, ভোর না হতে গমের বাজারে মুটের দরকার হয়। তাহলে চল মুন্নু, বাজারে যাই, দেখি কি হয়। ওই দেখ মুন্নু, ওই দোকানে দলে দলে কুলি ছুটছে, আমরাও যাই। সরে যা, সরে যা, সরে বাচ্চা। হুজুর, আমি ঝন্টু, কাল আমি হুজুরের মোট বইয়েছিলাম। সরে যা, সরে যা হারামজাদা। হুজুর, ওরা কি মোট নেবে? আমি একা একবারে দুমন নেব। আরে আমি দুয়ানা এক মোট বয়ে দেবো, যেখানে যেতে বলবে সেখানেই যাব। নে নে, তাড়াতাড়ি কর, এই বস্তাগুলো ট্রাকে তুলে দে। মুন্নু, তাড়াতাড়ি মাল উঠা। তুলসী, আমি যে বস্তা তুলতে পারছি না। আরে এ কি তোর কাজ? তার চেয়ে তুই তরকারি বাজারে যা, সেখানে হালকা মোট পাবি, বুঝলি? যা যা, সরে যা। না রে মুন্নু, এভাবে আর চলবে না। সারাদিন আমরা দুজনে রোজগার করলাম কত? মাত্র 1 টাকা। এতে কোনো রকম নুন ভাত জোটে, কিন্তু প্রভুর সেবা করব কি দিয়ে? কিন্তু রোজগার বেশি করব সে উপায় তো দেখছি না। হ্যাঁ, তাই ভাবছি প্রভুকে নিয়ে কাল সকালে হরিপুর চলে যাই। 2 দিন পর প্রভুকে রেখে চলে আসব। তোকেও নিয়ে যেতাম, কিন্তু কি করব, ট্রেনের টিকিট লাগবে যে। তুই বরং থাক, গ্রামের বাড়িতে যা আছে তাতে অন্তত প্রভু ও প্রভু গিন্নি চলে যাবে। প্রভু কি বলেন? নিশ্চয়ই যেতে চাচ্ছেন না? না, যাবার ইচ্ছে তার মোটেও নেই। তবে এখানকার যা অবস্থা, তাতে থাকতেও ভরসা পাচ্ছেন না। কারখানা যে চালাবেন সে উপায়ও নেই। বাজারে প্রচুর বদনাম, কেউ বাকিতে মাল দেবে না। রহিম চাচাই তো বাজারে মিথ্যে রটাচ্ছে। ইস, যদি লোকটাকে খুন করতে পারতাম। খুন করলে তো আর প্রভুকে বাঁচানো যাবে না। নে চল, প্রভুর সঙ্গে দেখা করবি। কে? মন্নু, আয়। কাল আমরা চলে যাচ্ছি, গ্রামের বাড়িতে থাকবো ঠিক করেছি। আর কি নিয়ে থাকবো এখানে? কুলি হয়ে একটা বাক্স আর বিছানা নিয়ে একদিন এই বাড়িতে ঢুকেছিলাম। কুলি হয়ে আবার বিদায় নিচ্ছি। কাঁদিস নে মুন্নু, এই তো ভালো। এমনি ধারাই ঠিক খালি হাতে আমরা পৃথিবীতে আসি, খালি হাতেই সেখান থেকে চলে যেতে হয় একদিন। একটা কুটো সঙ্গে করে নিয়ে যেতে পারবে না কেউ। পথ চলতে বোঝা যত হালকা হয় ততই ভালো রে, ততই ভালো। মেয়ে নয়, দানবী, দানবী, কলিযুগের দানবী। দৌলতপুরে আজ শেষ খেলা হচ্ছে। এমন সার্কাসের দল জগতে আর কারোর নেই। দেখতে হয়তো এইবার দেখে নিন। আজ রাতেই দলবল নিয়ে চট্টগ্রাম চলে যাবেন, সেখান থেকে যাবেন বিলেতে, আর ফিরবেন না বহু বছর। এই শেষ সুযোগ, দেখে আসুন মিস তারাবাই, এ দুনিয়ার আশ্চর্য মেয়ে। যেমন করেই হোক এই সার্কাস পার্টির সঙ্গে চট্টগ্রাম যাব। আজ 7 দিন হলো তুলসীর দেখা নেই। কি করব এখানে থেকে? না খেয়ে মরতে হবে। চট্টগ্রামে শুনেছি মাস গেলে হেসে খেলে 40 থেকে 50 টাকা রোজগার করতে পারা যায়। এই যে সার্কাস ভাই, শুনছেন? এই যে তোমার সাকরেত করে আমাকে চট্টগ্রাম নিয়ে চলো না। বেটা বলে কি সাকরেত? হাতি চালান কি খেলার কথা নাকি? হ্যাঁ, অনেক দিন অনেক মেহনত করে তবে শিখতে হয়। এ কি যে সে পারে? আর শেখাবার আমার সময়ই কই। আমরা তো চট্টগ্রাম থেকে কালাপানির উপরে চলে যাচ্ছি। তবে তুই আমাদের সঙ্গে ট্রেনে গা ঢাকা দিয়ে চট্টগ্রাম পর্যন্ত যেতে পারিস। তোর মতন বয়সে না বিনে টিকেটে আমি কত ট্রেনে ট্রেনে ঘুরেছি। সত্যি বলছো? হ্যাঁ, তাহলে কি মিথ্যে বলছি? তুই এখানে থেকে যা, আর ওই মালপত্র বাড়তে গুছাতে আমাদের সঙ্গে লেগে যা। তার জন্য তোকে কিছু দেব। হ্যাঁ, তারপরে ট্রেনে না আমি তোকে লুকিয়ে তুলে নেবক্ষণ, কেমন? সত্যি? কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো? আর তোমাকে ধন্যবাদ জানাতে হবে না, চুপ করো। কেউ হয়তো এক্ষুনি শুনতে পাবে। যা 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 যা, ওইখান থেকে না কিছু ঘাস এনে দে তো, যা।
বাছা, দীর্ঘজীবী হও। ভালো জায়গায় নিয়ে এসেছে আমাদের। থাম তুই। ইস, মেয়েটাকে আরেকটু হলে তো মেরে ফেলেছিলি। বটে, আমি মেরে ফেলেছিলাম? তুমি নিজে দিব্যি রাস্তা পেরিয়ে এলে, মেয়েটাকে হাত ধরে নিয়ে আসতে পারোনি? উল্টে আমার উপর চাপ। থাক গিন্নিমা, থাক, চুপ করুন। তোমার জন্যই ভাই, তোমার জন্যই, নইলে ডাইনি আজ নিশ্চয়ই গাড়ি চাপা পড়তো। তুমি ওকে বাঁচিয়েছ। ইস, মোটর গাড়ি তো না, চাকাওয়ালা দৈত্য। ইস, এত জিনিসপত্র আপনি বইতে পারবেন কেন? কোথায় যাবেন? দিন, আমি পৌঁছে দিচ্ছি। দেশে গিয়েছিলাম এই এদের নিয়ে আসার জন্যে, বুঝলে। এর আগে সবুজ মিলে কাজ করতুম, কাজকর্ম এখন কিছুই নেই। সংসারপত্র বলতে যা কিছু সব এই আমাদের সঙ্গেই। বাড়ি ঘরদোর তো নেই। এখন চলেছি মিলের দিকে, যদি কাজকর্ম মেলে। গরিব, বুঝতেই তো পারছো ভাই। আমিও এই শহরে আজ নতুন এসেছি, আমিও যা হোক একটা কাজ খুঁজছি। আচ্ছা, আপনি যে মিলের কথা বললেন, সেখানে আমার কোনো কাজ হতে পারে না? আমি পাহাড়ি লোক, কুলিগিরি করতে পারি। তা বেশ বেশ, চলো একসঙ্গেই যাই। হেড মিস্ত্রির সঙ্গে আমার পরিচয় আছে, তার কাছেই তোমাকে নিয়ে যাব। তারপর যদি কাজ জুটে যায়, মিলের কাছে একটা কুড়ে ঘর দুজনে মিলে ভাড়া নেব, কেমন? তোমার নামটি কি ভাই? আমার নাম নাসিরউদ্দিন। আমার নাম মুন্নু। আর কত দূর যেতে হবে? না না না, আর বেশি দূর নেই, এই তো এসে পড়লাম। এই থাম, কোথায় যাবি? সালাম হুজুর, আমায় চিনতে পারছেন না? আমি নাসির। 4 মাস আগে আমি এখানে কাজ করতাম হুজুর। দেশে গিয়েছিলাম পরিবার আনতে। একবার ফোরম্যান রহমান সাহেবের সঙ্গে দেখা করব হুজুর। আচ্ছা দাঁড়া, আমি খবর দিচ্ছি। তুই নাসির না? আবার এসেছিস? জি হুজুর, আপনি মা বাপ। আমি একা আসিনি হুজুর, আমার বউ আর ছেলেদেরও আমি নিয়ে এসেছি। একটা ছোঁড়াও এনেছি হুজুর, সবাই আমরা কাজ করব হুজুর। বলি, তোর গায়ের সব লোককে নিয়ে আসতে পারিসনি হারামজাদা? হুজুর যদি ভরসা দেন, তাহলে এখনই চিঠি লিখে গায়ের কয়েকজনকে আনিয়ে নিতে পারি। উল্লুক্ক টাকা, চাকরি নিয়ে আমি বসে আছি না? ভাগ! গরিবের অন্নদাতা মা বাপ, দয়া করে আমাদেরও একটা ব্যবস্থা করে দিন হুজুর। আচ্ছা আচ্ছা, সব শুদ্ধ মাসে 50 টাকা, তোর 15 টাকা, ছোঁয়াটা 15 টাকা, আর এই মেয়ে লোকটা 10 টাকা, আর 5 টাকা করে তোর ওই দুটো বাচ্চা। হুজুর আর একটু মেহেরবানি করুন হুজুর। ভেবে দেখুন হুজুর, ঘর ভাড়া, এতগুলো লোকের খাওয়া, জিনিসপত্রের এত দাম। তা আমি কি করব? আমার জন্য কি করেছিস যে আমি তোর জন্য করব? গ্রাম থেকে বেটা এলি, বেগম সাহেবের জন্য কিছু এনেছিস কি? একবারও বেটা বেগম সাহেবের কি আমাকে কোনো ভেট দিয়েছিস? যদি ওই টাকাতে থাকতে পারিস তো থাক, নইলে যাও, গেট আউট। বেশ হুজুর বেশ, আপনার আশ্রয়েই কাজ করতে চাই। একবার ভেবে দেখুন হুজুর, চালের দাম। আচ্ছা আচ্ছা, তোকে আর ওই ছোঁড়াকে 20 টাকা করেই দেবো। মনে রাখিস, এবারের মতো মাফ করলুম, কিন্তু সেবার আমায় কিছু ঠেকাওনি, এবার তা চলবে না। মনে থাকে যেন, টাকা পিছু 4 আনা সুদ, আর মাসে মাসে মাইনে পেলে আমার কমিশন। কেমন, রাজি তো? এ কি কাণ্ড! ফোরম্যানকে মাসে মাসে কমিশন দেবে কেন? আর তাছাড়া এত চড়া সুদে টাকা ধার করলে কেন? সব জায়গায় এই ফোরম্যানকে কমিশন দেওয়া মানে চাকরি বজায় রাখা মুন্নু। বলতে গেলে ফোরম্যানই হলো কারখানার সব। এই শোরের বাচ্চারা, কারখানা কি বাপের জমিদারি পেয়েছো? হ্যাঁ, যখন খুশি আসবে যাবে। এই এই বেটা, কি নাম তোর? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মুন্নু। বেটা শোরের বাচ্চা, আচ্ছা দেরি করে বল বেটা। ছেড়ে দাও। যা 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 রতন, নিজের কাজে যা। এখানে দাঁড়িয়ে বদমাইশি করবি তো লাথি মেরে মুখ ভেঙে দেবো। তুই বেটা এর মধ্যে কেন কথা বলছিস? বেশ করবো, বলবো। ওরা আমার লোক। ভালো চাও তো সাহেব তোমার বাংলোয় ফিরে যাও,
নইলে মাথা গুঁড়িয়ে দেবো। বলি রতন, তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? জানিস আমি তোর ওপরওয়ালা সাহেবকে অপমান করা। সাহেবই হও আর যেই হও তুমি, ফোরম্যান আছে তাতে হয়েছে কি? তাই বলে তুমি কারখানার কুলিদের লাথি মারবে? যা 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 যা, কাজে যা, খুব হয়েছে, যা। যাচ্ছি, কিন্তু মনে রেখো ওদের কারো গায়ে হাত দিয়েছো কি তোমার একদিন আমারই একদিন। রতন, খুব সাবধানে থাকবি, সাহেব তোকে ভুলছে না। আরে রেখে দে, ওর মতো ঢের ঢের সাহেব আমি দেখেছি। বহুত মেহনত করে পালোয়ান হতে হয়েছে। হ্যাঁ, অমনি নাকি? রতন ভাই, কি ভয়ঙ্কর ব্যাপার। আর একটু হলে কি হয়ে যেত বলো তো? আরে তুই ভয় পাচ্ছিস মুন্নু? আরে ওর মতো ঢের ঢের সাহেব আমি দেখে নিয়েছি, বুঝলি? শোন, আমি তখন অন্য একটা কারখানায় কাজ করি, সেখানে একসঙ্গে 50,000 লোক কাজ করতো। একবার বুঝলি অন্যায় করে আমাদের মাইনে কেটে দিচ্ছে শুনে ফোরম্যান বেটাকে এসান ধোলাই দিলাম, সারা জীবনে ভুলবে না। বুঝলি মুন্নু, রত্না সব পারে কিন্তু অন্যায় সহ্য করতে পারে না। বেতন নিতে এসেছিস তো চুপচাপ বেতন নিয়ে যাবি, চিল্লাবি তো বেতন পাবি নে। যার যার নাম ধরে ডাকবো এক এক করে এসে বেতন নিয়ে যাবি। নাসির উদ্দিন, নাসির উদ্দিন। আরে নাসির ভাই, তোমাকে যে ডাকছে। তাড়াতাড়ি, আমি বেটা তোর বাপের চাকর যে হুজুরের হাতে মাইনে তুলে দেবো বলে এখানে সারাদিন দাঁড়িয়ে থাকবো? দেখি বুড়ো আঙুল। আপনি আমাদের মা বাপ হুজুর, এই যে বুড়ো আঙুল। এইখানে নে এই 20 টাকা। তোদের বেতন থেকে কাটা হলো 10 টাকা ধার শোধ, 2 টাকা সুদ, 3 টাকা আমার কমিশন, আর মিলের কাপড় ক্ষতি করার জন্য 10 টাকা কাটান। বাকি এই 20 টাকা তোর হাতে দিচ্ছি, তোর, মুন্নুর, তোর বউয়ের আর বাচ্চা দুটোর মাইনে। এবারে রতন, রতন। মিলের কাপড় ক্ষতি করার জন্য আমার কোনো কাটা ছাটা নেই, সুদ ফুদ নেই, আমি ওসব ধারও ধারি না। 19 টাকা, দেরি করে আসার দরুন 1 টাকা ফাইন। 20 টাকার 1 পাই কম নেবো না। হ্যাঁ ঠিক আছে, এবারে মাফ করলুম। দেখি আঙুল। আমি লিখতে জানি। এই যে 20 টাকা। যা 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 যা, পালা এখান থেকে। শিবু, শিবু। দয়ার শরীর বলতে হবে। মুন্নু, দাঁড়া, আসছি। কিরে মুন্নু, নাসির ভাই কাঁদছে কেন রে? কিছু না। মিলের কাপড়ের ক্ষতি করার দরুন 10 টাকা কেটে নিয়েছে মিথ্যে করে, তার উপর ধারের টাকার সুদ, সাহেবের কমিশন, সব মিলিয়ে 50 টাকার মধ্যে এই 20 টাকা পেলুম। এই নাও মুন্নু, তোমার 10 টাকা নাও ভাই। ও টাকা তো আমি নিতে পারি না ভাই, আমার খাওয়া থাকা বাবদ ও তো তোমারই প্রাপ্য। না, তা হয় না মুন্নু, তা হয় না। আমার জন্য তুমি কেন কষ্ট পাবে ভাই? তোমার মাইনে তুমি নাও। আচ্ছা ঠিক আছে মুন্নু, হাত খরচের জন্য 3 টাকা রেখে দে। কিরে শিবু, বেরোবি না? শালা শনিবারও বইয়ের আঁচল ধরে থাকবি নাকি? হ্যাঁ, এই শালা এদিকে আয়। এই শালা, একটা বিড়ি দে। ঠাট্টা করবি না রত্না, মেজাজ আমার ঠিক নেই। কেন? মেজে আবার কি হলো রে? শালা রহমান সাহেব মিলের কাপড় ক্ষতি করার দরুন 10 টাকা কেটে নিয়ে। ওই আমার মাইনে তো সব বাজে অজুহাতে কাটতে সাহস করে না। হ্যাঁ, তোমরা ভয় পাও তাই ওরা অত্যাচার করে। আমার মতো বুক ফুলিয়ে দাঁড়াতে পারো না? তা যদি না পারো তাহলে চলো আমার সঙ্গে ইউনিয়নে, নাম লেখাবে। আমি ইউনিয়নে নাম লেখাবো। তাহলে চলো। কোথায় যেতে হবে? চলো, নিয়ে যাচ্ছি আমি, দেরি করলে চলবে না। আমিও যাব, আমিও নাম লেখাবো। আমিও যাব। ঠিক আছে, শোনো, যা না, শোন। বলো। শোনো, নাম লেখার পর তারিখানায় গিয়ে সবাই মিলে এক কলসি খেয়ে তবে বাড়ি ফিরবো, কেমন? হ্যাঁ, কেমন? ঠিক আছে না? খুব ভালো।
এই যে নে নে গ্লাসটা ধস ধর খেয়ে নে। ভালো করে খেয়ে নে। মাতাল হবে মাতাল হবে, তারপর দেখবি বুঝলি, তারপর দেখবি কত সুন্দর এই দুনিয়াটা, বুঝলি? আবে এদিকে না ওদিকে দেখি, এদিকে বল বল কোনটা তোর পছন্দ বল। আবে শালা কোন মেয়েটা তোর পছন্দ বল। রতন, আমি এসব খাবো না, রতন ভাই, তুমি বাসায় চলো। বাসায় যাবি? কোন বাসায় যাবি? কার বাসায় যাবি? আমি জানি কোথায় যেতে হবে। প্যারি জানের ঘরে যাব। চল। আরে এসো এসো পালোয়ানজি, বলে এতদিন কোথায় গা ঢাকা দিয়েছিলে? মায়েরই বলছি, তোমার জন্য পথ চেয়ে চেয়ে চোখ দুটো ক্ষয়ে গেল একেবারে। আরে বলো কেন প্যারি, বড্ড কাজ পড়েছিল জানো। তারপর ওই শালা ফোরম্যান বেড়ানা গত মাসের মাইনে থেকে না জানো 20 টাকা কেটে দিয়েছে জানো। এ মাসের মাইনে থেকে কাটেনি নিশ্চয়? না না তোমার যা পাওনা তা তুমি ঠিক পাবে, তার জন্য কিছু ভেব না। তুমি ঠিক পাবে। এই দেখ তোর জন্য একদম না তাজা ছোকরা নিয়ে এসেছি। বাহ, সত্যি তো যেন পটের দেবতা, দিব্যি চেহারা। তোমার ছেলে আমার ছেলে আমার ছেলে তোর পীড়িতের লোক আমার দুশ্মন। বসো, দাঁড়িয়ে রইলে কেন? পালোয়ানজি, তোমার সব দাবি ঠাক। হ্যাঁ, তোমার আড্ডায় একটা ভাঁড়ের চাকরি তো পাবো নাকি? তাও পাবো না। সে কি কথা? তুমি হলে আমার মালিক, আমি তোমাকে চাকরি দেব? আমি যে তোমার দাসী গো। বাবা, কুলির আবার দাসী? তাহলে শরবত নিয়ে আসি। শরবত চাইব কি? হ্যাঁ শরবত চাই, তবে তবে এই শরবত না হলে প্যারি জানের কি ভালো লাগবে? এমনি না হলে পালোয়ানজি, মায়েরই বলছি, তোমার দিল যেন হাতেমটা এর দিল। দাঁড়াও, গ্লাস নিয়ে আসছি। নাচ আমার খাতিরে নাচ। বাঁচার বড় কষ্ট হচ্ছে। মনু ভাই তুমি এবার বাড়ি যাও। বাড়ি অনেক রাত হয়ে গেছে, বাড়ি আমি একটু একটু বাদেই যাচ্ছি। সালাম সাহেব, এদিকে এসো। আজ থেকে এই মিলে বোধহয় তোমার চাকরি নেই। আমার অপরাধ? যাও, বেরিয়ে যাও। লোকে বলে শুনেছি ঘোড়ার পেছন দিয়ে আর অফিসারের সামনে দিয়ে নাকি যেতে নেই। তুমি পারবে না জানি, আমি তোমার হয়ে রহমান সাহেবের কাছে গিয়ে হাতে পায়ে ধরব। না, আমার জন্য কারোর হাতে পায়ে ধরতে হবে না। সে কত বড় সাহেব আমি দেখে নেব। এই যে রতন, যাচ্ছ কোথায়? শুনলাম তোমাকে নাকি বরখাস্ত করেছে। কিছু বলেছে কেন চাকরি গেল? না, ও শালা আমার চাকরিটা খাওয়ার জন্য অনেকদিন ধরে পায়তারা করছিল। তুমি রহমান সাহেবের কাছে গিয়ে হাতে পায়ে ধরলেই পারতে। না না, সে কখনোই নয়। এত অপমান ভোগ করেও তোরা মাথা তুলে দাঁড়াতে শিখলি না? তোদের দেহ থেকে চামড়া ছিঁড়ে নেবে ওই অবাঙালি বিদেশি মিল মালিকরা, আর তোরা প্রতিবাদ করবি না? ঠিক বলেছো সাহেব। এই যে ঘরে তোরা বাস করিস, ভালো করে দেখেছিস কোনোদিন? এটা কি ঘর? হাজারে হাজারে তোরা এমনি গর্তে রাতের পর রাত, দিনের পর দিন কাটিয়ে দিচ্ছিস। কিন্তু এইভাবে কতদিন মানুষ বেঁচে থাকতে পারে? বড় জোর আর 6 মাস, তারপর অথর্ব পঙ্গু হয়ে যে যার দেশে ফিরে যাবে মরার জন্যে।
কবে আর কবে তোদের চেতনা হবে, কবে আর তোরা জাগবি? তাই জিজ্ঞাসা করছি, বল বল, তোরা কি এই চাস এইভাবে তোদের জীবন নিয়ে ছিনিমিনি খেলো? না, কখনো নয়, আল্লাহর দোয়াই দিয়ে বলছি, কখনোই নয়। তবে আজ বিকেলে তোরা সবাই সভায় যাবি। ইউনিয়নের তরফ থেকে এই সভা ডাকা হয়েছে। শ্রমিক ভাইদের নিয়ে তোরা সবাই দলে দলে সেই সভায় যোগ দিবি। বিনা দোষে ছাঁটাই করা, বিনা দোষে ছাঁটাই করা, বিনা দোষে ছাঁটাই করা। শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য। আরে এই যুগের বাতাসে আছে পাপ। আরে সত্যি কথা, এর মধ্যে আমরা বাঁচি কি করে? বাঁচি কি করে? বাঁচবার একমাত্র উপায় হচ্ছে এখন প্রতিবাদ করা। আমরা জানতে চাই আমাদের জন্য ইউনিয়ন কি করছে। চুপ করো, চুপ করো ভাই সব। আমাদের প্রেসিডেন্ট ওয়াকিল সাহেব এবার কথা বলছেন। প্রেসিডেন্ট সাহেব, এদিকে আসুন। ভাই সাহেব, ভাই সাহেব, প্রত্যেক যুগে অর্থ উৎপাদনের জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে কারিগর। শ্রমিকদের পক্ষে উদার বিচক্ষণ প্রভু যেমন বিরল, তেমনি বুদ্ধিমান, অনুগত এবং সত্যবাদী শ্রমিকও সকলের ভাগ্যে জোটে না। বাবা, দালালি চলবে না, দালালি চলবে না। ওসব কথা আমরা শুনতে চাই না। আমাদের কাটা এবং ছাটার সম্বন্ধে কি হলো তাই বলো। ভাই সাহেব শোনো, একমাত্র অসাধু মনিবী তার নিযুক্ত শ্রমিকদের দিয়ে অতিরিক্ত পরিশ্রম করিয়ে নেয়, আশা দেয় কিন্তু পরিপূরণ করে না। পরিশ্রমের বিনিময়ে উপযুক্ত পারিশ্রমিক দেয় না। অন্যদিকে যে শ্রমিক কাজ করতে করতে কেবল পারিশ্রমিক জন্য উত্ত্যক্ত করে, সে নিন্দনীয়। আমাদের যে ছাঁটাই করা হচ্ছে তার সম্বন্ধে বলুন। ভাই সাহেব, বলছি ভাই সাহেব, ইউনিয়ন যথাযোগ্য স্থানে কথাবার্তা চালাবেন। তাড়াহুড়ো করে গন্ডগোল বাড়িয়ে তো লাভ হবে না কিছু। আমার কথা হলো, গন্ডগোল হয়েছে বেশ, কথাবার্তা বলে মিটমাট করে ফেলো। শহরের রাস্তায় হাজারে হাজারে বেকার লোক ঘুরে বেড়াচ্ছে, সে কথা ভুলে গেলে চলবে না। ঠিক আছে। এই যে দেখো, বড় বড় অবাঙালি মিল মালিক রয়েছেন, এরা তোমাদের কাজ দেন, এরা তোমাদের শত্রু নয়। তারা যদি তুলে থাকেন, কিছু লোক কমাতে হবে, তাতে আপত্তি করলে চলবে না। ইউনিয়নের কর্তব্য মালিক আর শ্রমিক দুপক্ষে যাতে ক্ষতি না হয় তা দেখা। ইউনিয়নের উপর তোমরা সম্পূর্ণভাবে নির্ভর করে থাকতে পারো। ভাই সাহেব, মালিকদের অর্থে পুষ্ট জনাব ওয়াকিল সাহেব যা বললেন তা আমরা মানতে পারি না। মিলের মালিকদের ওপর তার অগাধ বিশ্বাস। এইমাত্র তিনি তোমাদের বলেছেন মালিকরা তোমাদের শত্রু নন। তবে কথা তোমরা প্রত্যেকেই ভালো করে জানো, তারা তোমাদের অন্তরঙ্গ বন্ধুও নন। তোমাদের আর মিল মালিকদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তোমরা হলে উৎপীড়িত আর ওরা হলো উৎপীড়নকারী। তারা হলেন ডাকাত, লুটেরা, চোর, খুনে। খুনে হয়েও তারা লাহোর করাচির উপরে সুরম্য প্রাসাদে থাকে। আমরা পরিশ্রম করি যে সম্পদ উৎপাদন করি, তাই তারা পাচার করে দেয় সুদূর পশ্চিমে। আর আমরা, আমাদের মাথার উপরে নেই ছাদ, পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, অথচ আমরাই করছি পাটের চাষ, তুলোর চাষ, চলছে বড় বড় মিল, কলকারখানা। আর ওরা ভোগ করবে, ওরা পশ্চিমকে গড়ে তুলবে, আর আমরা করব কাজ। নামহীন পরিচয়হীন মজুদ দল। আমাদের ডাক হচ্ছে কুলি, আমাদের পরিচয় হচ্ছে অসভ্য বাঙালি।
তোমাদের মধ্যে এমন কে আছো যে এই কারখানার ফোরম্যানের কুম্ভীর পাকে জড়িয়ে পড়নি? আমরা সবাই। মালিকদের ভাড়াটে দালালদের আক্রোশে জ্বলে পুড়ে মরনি? সামনেই তোমাদের রতন ভাই, আর তার মতো অনেকেই বিনা কারণে আজ চাকরি হারাচ্ছে। তাদের অপরাধ, তারা মাথা তুলে প্রতিবাদ করেছিল, তারা মালিকদের কাছ থেকে হিসেব চেয়েছিল, তারা প্রতিবাদ করেছিল কেন বাংলার সম্পদ বিদেশে নিয়ে যাওয়া হবে। মাইনের দিন কারখানার দরজার বাইরে মহাজনরা দাঁড়িয়ে থাকে, কিন্তু কেন কেন? জগতে মানুষদের মধ্যে দুটি জাত আছে, একটি হচ্ছে গরিব আর একটি হচ্ছে বড়লোক। এই দুটি জাতের মধ্যে কোনো মিল, কোনো আত্মীয়তা নেই। যারা ধনী এবং ধনের বলে বলিয়ান, তারাই পৃথিবীর সব সুখ ঐশ্বর্য ভোগের মালিক। আর আমরা কি? আমরা সামান্য কুলি। যদিও তাদের ওই ঐশ্বর্য গড়ে উঠেছে ডাকাতি, খুনি এবং প্রকাশ্যে যুদ্ধ বিগ্রহের সুযোগে। আর আমরা দরিদ্র, আর দরিদ্র বলেই আজ আমরা অসহায়, শান্ত। আমরা যেন পৃথিবীর অভিশপ্ত জীব। আমাদের কোনো দাবি নেই, কোনো অধিকার নেই। তাই সুচিত সরকারের দল, মাথা তুলে উঠে দাঁড়াও, বলো আমার অধিকার আমি আদায় করে ছাড়বো। উঠে দাঁড়াও, মেরুদণ্ড সোজা করে বুক ফুলিয়ে মাথা তুলে বলো, মাথা তুলে দাঁড়াবার শক্তি আমাদেরও আছে। আমাদের দাবি, আমাদের দাবি। এগিয়ে এসো ভাই সব, শুরু হোক আমাদের সংগ্রাম। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। আমরা চাই বাস করবার মতো ঘর, আমরা চাই উপযুক্ত পারিশ্রমিক, আমরা চাই লিখতে, জানতে, বুঝতে। আমরা চাই ভাত, আমরা চাই জমিদার মহাজনদের হাত থেকে বাঁচতে, আমরা চাই আমাদের ছেলে মেয়েদের জন্য স্কুল। হ্যাঁ, আমরা চাই আশ্বাস, এই ফোন ফ্রেন্ডরা যখন তখন আমাদের বরখাস্ত করতে পারবে না। আমরা চাই আমাদের এই ইউনিয়নকে মেনে নেওয়ার আইন। পালাবেন না, পালাবেন না। মালিকদের ভাড়া করা গন্ডা আসছে, ভাই সাহেব পালাবেন না। রতন ভাই, তোমার গুলি লেগেছে। না না রতন ভাই, তোমাকে ওরা মেরে ফেলবে। রতন ভাই, ওরা তোকে ধরতে পারলে মেরে ফেলে দেবে। মুন্নু তোকে, মুন্নু তুই পালা। তুই জানিস না মুন্নু, ওদের মায়া নেই, দয়া নেই, কিচ্ছু নেই। মুন্নু তুই পালা, মুন্নু পালা, ভাবিস নে মুন্নু। উফ, কি দুর্যোগ! জানি না বরাতে আর কি আছে। কিছুক্ষণ গিয়েছে দাঙ্গা, তারপরে এই অ্যাক্সিডেন্ট। ছোড়াটা মরেনি বোধহয়। না, নারী তো ভালোই আছে। কি হবে মাম্মি? ছোড়াটাকে তো এখন গাড়িতে তুলে নি। এই অবস্থায় কেউ যদি দেখতে পায় তাহলে আমাদের ঢিল ছুঁড়ে মেরে ফেলবে। ড্রাইভার, ছোড়াটাকে গাড়িতে তোলো শিগগির। আমাদের সঙ্গে ওকে রাঙামাটি নিয়ে যাব। আমারও তো একজন চাকর দরকার। তোর বয়স কত? 15। নাম কি? মুন্নু। তোর মতন একটা চাকর খুঁজছিলাম আমি। থাকবি আমাদের কাছে? 1 মাস থাকবো এখানে, তারপর ঢাকা যাব। সাহেব ঢাকা থাকেন। থাকবো। যাও, শিগগির ব্রেকফাস্টটা নিয়ে এসো। আর নাজমাকে বলে এসো তাড়াতাড়ি কাপড় চোপড় পরে রেডি হয়ে নিতে। জি আচ্ছা। মাম্মি, তুমি রেডি হয়েছো নাজমা? আমি তো কখন থেকে রেডি, কিন্তু রিক্সা চালাবে কি? ফরিদের অসুখ, ক্লাবে আবার দেরি হয়ে যাচ্ছে। মাম্মি, মুন্নুকে বলো এবার থেকে আমাদের প্রাইভেট রিক্সাটা ওই চালাবে। মুন্নু কি পারবে? যে পাহাড়ি পথ। খুব পারবে, ডাকো ওকে। আম্মা,
ডাকছেন? হ্যাঁ শোন, রিক্সা চালাতে পারবি? রিক্সা ছাড়া আমাদের উপায়ও নেই। গাড়ি তো থাকে ঢাকার সাহেবের কাছে। শিখে নেবো আম্মা। তাহলে চল, আমাদের ক্লাবে পৌঁছে দিবি। হ্যালো মিসেস কুরেশি, আজ এত দেরি করলেন যে? আর বলেন কেন, ফরিদের অসুখ, তাই এই নতুন ছেলেটিকে দিয়ে রিক্সা চালিয়ে আসতে হলো। চলেন, পার্টি স্টার্ট হবে এখনই। হ্যালো নাজমা, হাউ ইজ ইউর ড্যাডি? গট এনি লেটার? ইয়েস আঙ্কেল, মুন্নু তুই এখানে থাক, আমাদের নিয়ে যাবি। এই যে মেম সাহেবের কুলি এসেছে। বুঝলি মুন্নু, ও মেম সাহেবের কাজ তুই ছেড়ে দে। আরে বাড়িতে চাকরের কাজ করিয়ে নেবে, আবার রাস্তায় রিক্সাও ঠেলাবে। হ্যাঁ, এক পয়সায় ডবল মজা। আরে সেই জন্যই তো ক্ষয় কাশে মরতে বসেছে। দেখছিস না এই বয়সে ওর চোখ কিরকম গর্তে ঢুকে গিয়েছে, ফ্যাকাশে মুখ। দেখি দেখি তোর নারী আছে না নেই। রেখে দে তোদের ছাদটা, ভালো লাগে না। মোহন ভাই, একটা সিগারেট দাও। আবার রক্ত, তাড়াতাড়ি ছাই চাপা দিই, না তো কেউ দেখে ফেলবে। তবে কি মোহন যা বলেছিল তা সত্যি? সত্যি কি আমি মরতে বসেছি? উফ, ব্যথা। আর এই রক্তই হয়তো ক্ষয়কাশ। হ্যাঁ, এই ক্ষয়কাশ। কিন্তু না না, তা নয়। পিরিয়ার সিগারেট খেয়ে গলায় ঘা হয়েছে। এই রক্ত সেই গলার ঘা থেকে এসেছে। আমি মরতে চাই না, আমি বাঁচবো, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। বৃষ্টি বোধহয় একটু থেমেছে, যাই মোহনের আড্ডায়। আরে এসো এসো। কি ব্যাপার মোহন ভাই, এত পিঠের ছড়াছড়ি যে? নতুন চালের পিঠে গ্রামের থেকে পাঠিয়েছে, খেয়ে নাও। যাই হোক ভাই, আমার কথাটা ভুলো না কিন্তু। আমার বিয়ের দরুন ওই চৌধুরীর কাছ থেকে কিছু টাকা ধার করে দিতেই হবে। দেখো, মিছে মিছে আর টাকা ধার করো না। শেষকালে তো ওই পেট মোটা মহাজনের গোলাম হয়ে থাকতে হবে। আর তোর বিয়ে করবার দরকারই বাকি? বিয়ে করেই তো বউকে ফেলে এখানে ছুটে আসবি রিক্সা টানার জন্য। বলি তোর শরীরে আছে কি যে বিয়ে করবি? তাহলে করবো কি? বাড়ি ফিরে যা, আমার কথা শোন। বাড়ি ফিরে গিয়ে জমিতে চাষ করবে, যা। জমি নেই, জমি তো আগেই বাধা পড়ে গিয়েছে। তাহলে চল, সবাই মিলে গিয়ে জমিদারকে সরিয়ে জমিটা আগে দখল করি। আমি তোদের বোঝাতে চাই যে মাথার ঘাম পায়ে ফেলে যে জিনিস তোরা তৈরি করবি, সেই জিনিসে তোদের অংশ আছে। সে অংশ তোদের দাবি করে আদায় করতে হবে। ওসব ধার করা বড় বড় কথা রেখে দে তোরা। আমরা এখানে আসবো, কাজ করব, হুকো টানবো, তাস খেলবো, আর ভাড়া পেলে মরতে মরতে রিক্সা নিয়ে ছুটব। ও, তোরা তাহলে চাস যে ওরা তোদের মেরেই ফেলুক? কে তোদের বাঁচাতে পারে বল? তোদের মাথাতে পেরেক দিয়ে ঢুকিয়ে দিলেও তোরা বুঝবি না। তাহলে বাবা আজ নয়, কাল সকাল থেকে তোর কাছ থেকে পড়া নেবো। তুই একটু বস মুন্নু, আমি আসছি এক্ষুনি। আচ্ছা পাগলা, কি যে করে কিছু বুঝে উঠতে পারি না। বলে বিলেত গিয়েছিল বিদ্যান, তবে আমাদের সঙ্গে মিশে রিক্সা টানে কেন? মস্ত বড় ঘরের ছেলে, পয়সা জীবনে খুব উড়িয়েছে। আচ্ছা, তাই এখন তার প্রায়শ্চিত্তি করছে, বুঝলি? ও আমায় একদিন বলেছিল মানুষের সঙ্গে মিশতে ওর আর ভালো লাগে না, তাই মানুষ থেকে তফাৎ থাকে। মানুষের মধ্যে কি করে সাচ্চা মানুষ হওয়া যায় ও তারই চেষ্টায় আছে। কি আশ্চর্য। এই যে মুন্নু, শোন, এই ফলগুলো খাবি। এখানে তোকে খেতে দেবার মতো কিছু নেই। আমাদের জন্য বাজারে যেসব খাবার বিক্রি হয় সেগুলো খাবার নয়, বিষ। রোজ কিছু কিছু ফল খাবি, আর অন্তত আজকের দুধ। ভীষণ রোগা হয়ে গিয়েছিস। এখন ওঠ, বৃষ্টি থেমেছে, এবার বাড়ি পালা। শোন, সকাল সকাল শুয়ে পড়বি কিন্তু। আমার সাহেব যে পোশাক পরে এসেছে তার দাম জানিস কত? 2000 টাকা। আমার মেম সাহেবের মেয়ে যে শাড়িটা পরে এসেছে তার দাম 300 টাকা। তোর এসব ভালো লাগে না মোহন? ওদের দেখে শুনে ভালো লাগবার আমি কিছুই পাই না। আমি ভেবে পাই না, যারা পরস্পরের মুখ দেখতে চায় না, তারাই আবার শুধু একদিন একবেলা শুধু একটুখানি মুখোমুখি হবার জন্য কি করে এত টাকা খরচ করে। যে মেম সাহেবের স্বামী
মাসে 1200 টাকা মাইনে পায়, সে কখনো নিজে যাবে না 500 টাকা মাইনের স্বামীওয়ালা মেম সাহেবের দরজায়। আবার যার স্বামীর মাইনে 500 টাকা, সে ঘেন্নায় কথা বলতে চাইবে না অন্য স্ত্রীলোকের সঙ্গে যার স্বামীর মাইনে হয়তো 200 টাকা। বড় লোকদের সমাজে ভালোবাসা আর প্রীতির কোনো জায়গা নেই। তারা সত্যি সত্যি কারোর সঙ্গে প্রাণ খুলে মিশতে চায় না। এই যে দেখছো মাসে মাসে নাচের উৎসব করতে হয়, এ শুধু বড় লোকদের ঐশ্বর্য আর প্রতিপত্তি দেখাবার জন্য। সত্যি ওদের এই নাচের মানেও বুঝতে পারি না। আরে খালি খালি একটা মেয়ে লোককে ঠেলে ঠেলে এখানে ওখানে নিয়ে ঘুরে বেড়াও। আরে বাবা, হে আবার নাচ নাকি? হ্যাঁ, এই নাচ, এ হলো ওদের ভালোবাসাবাসী খেলা। তবে এখন আর ভালোবাসা নেই, আছে শুধু খেলা। এই যে বড় বড় লোকদের তোমরা দেখছো, এদের চেয়ে আমরা ঢের ভালো, ঢের বড়। তবু আমরাই ওদের রিক্সা টেনে বেড়াই। দেখো দেখো কেমন জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে। বেশি দেখো না, যা দেখতে চাও না এখন অনেক কিছু দেখতে পাবে। আরে তাতে আমার কি, আমি তো চাকর। মেম সাহেবের মেয়ে যা খুশি তাই করুক না কেন। মুন্নু, তোর অবস্থা এখন ভালো বোধ হচ্ছে না, তোর এখন শুয়ে থাকা উচিত। নে চাদরটা গায়ে দিয়ে নে। না না, আমি ঠিকই আছি। রক্ত রক্ত? আমি কতদিন তোকে বলেছি, সাবধান করেছি। ছি ছি ছি, এই কি প্রথম উঠলো? না। কেন মেম সাহেবকে বলিসনি যে তুই আর রিক্সা টানতে পারবি না? তোর মুখ দিয়ে রক্ত উঠেছে। না। আয় আয় আমার কাঁধে আয়। আর তোরা শোন, বলে দিস মুন্নুকে নিয়ে আমি হাসপাতালে চললাম। মুন্নু, কেমন আছিস রে? ভয় পাবি না, তাড়াতাড়ি ভালো হয়ে উঠবি। অসুখ এমন কিছু নয়। কেন মিথ্যে কথা বলছো মন ভাই? আমি জানি আমি আর পারবো না। মন ভাই, আজ আমার সকলকে ভালোবাসতে ইচ্ছে করছে, এমনকি মিসেস করেছি কেউ। প্রথম যখন আমার মুখ দিয়ে রক্ত পড়ল, বুঝলাম মৃত্যু ডাক দিয়েছে। তখন সব আক্রোশ গিয়ে পড়ল মিসেস কোরেশি ও নাজমার ওপর। মনে মনে তাদের ঘৃণা করতাম, কিন্তু এখন রোগশয্যায় সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে জীবন ও মৃত্যু সংশয়ের দোলায় আমার মনে হঠাৎ কি যেন ঘটে গেল মোহন ভাই। আজ আমি চাই সকলকে ভালোবাসতে, সকলকে ভালো দেখতে, সকলের কাছে ভালো হতে। মুন্নু, তুই নিশ্চয়ই ভালো হয়ে উঠবি। আমার দৃঢ় বিশ্বাস তুই ভালো হয়ে যাবি। আবার বৃষ্টি এলো, ভিজে বাতাস। মোহন ভাই, আমার খুব ভয় করছে মোহন ভাই, আমি বাঁচবো না। আমি হয়তো বাঁচবো না মোহন ভাই। ডাক্তার, আমার কাছে এসো, আরো কাছে। আমাকে ছেড়ে যেও না, বলো আমাকে ছেড়ে যাবে না, বলো বলো মোহন ভাই। ভয় করিস না, আমরা সবাই লড়নেওয়ালা। মোহন ভাই, কোথায় তুমি? আমি কিছু দেখতে পাচ্ছি না। মোহন ভাই, মোহন ভাই, আমার কাছে এসো মোহন ভাই। মুলকরাজ আনন্দের উপন্যাসের ছায়া অবলম্বনে রচিত কুলি নাটকের অভিনয় শুনলেন। নাট্যরূপ কাজী রফিক। বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করলেন মিসেস চৌধুরী রওশন জামিল, মিস্টার চৌধুরী মোহাম্মদ তবিবুল ইসলাম, সেলিম মীর রায়হান, শিলা পলি রহমান, রিনা উর্মি, মালিক শেখ ফরিদ উদ্দিন আহমদ, রহিম এম এ খালেক, তুলসী রিপন হক, তোরাব নুরুল আলম রতন, সার্কাসওয়ালা আব্দুস সামাদ, নসির উদ্দিন এম এ সামাদ, কুতুব মাহবুব হাসান, ওয়াকিল জিয়াউল হুদা, রহমান সাহেব প্রসেনজিৎ বোস, পেয়ারি জান
ওয়াহিদা রহমান, শিবু কাজী মকসুদুল হক, মিসেস কুরেশি ফেরদৌসি মজুমদার, নাজমা শামীম আক্তার, প্রথম রিকশাওয়ালা মোস্তফা আকরাম, দ্বিতীয় রিকশাওয়ালা সিরাজুল হক মন্টু। অন্যান্য চরিত্রে সিরাজ হায়দার, এম এ জাকারিয়া, জাকি, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ মুসলিউদ্দিন ভূঁইয়া, শরফুজ্জামান, মাসুদ নাসের, এম এন ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, স্বপন, মাহবুব হাসান, সুধাময় কর, দীপা ইসলাম, জুবায়েল করিম, কাজী জাকির হাসান, সালাউদ্দিন সাজ্জাদ ও আবু মোহাম্মদ শরফুজ্জামান। মোহনের ভূমিকায় আব্দুল্লাহ আল মামুন, রতনের ভূমিকায় রাজু আহমেদ ও মুন্নুর ভূমিকায় অভিনয় করলেন সলিম শেখ। শব্দগ্রহণে আফতাব উদ্দিন আহমেদ, শব্দ সংযোজনায় গোলাম হাক্কানি আলম। নাটকটি প্রযোজনা করলেন কাজী রফিক।